আমরা রসায়ন বিভাগে যে একটি অংশ জৈব রসায়ন, সেই জৈব রসায়নের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ জানব। তো জৈব রসায়নের কথা মনে পড়লেই আমরা জৈব যৌগের কথা ভাবি। এবার জৈব যৌগ মানেই কিন্তু আমরা বুঝতে পারি যে যৌগগুলির অনেক বড় স্ট্রাকচার হবে, তার গঠন সংকেত কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার এই গঠন সংকেত নির্ণয় করতে গেলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল অ্যানালিসিস করি, সেখানে বিভিন্ন রকম টুলস ইউজ করা হয়, যেমন কিনা আইআর, এনএমআর, মাস স্পেকট্রোস্কোপি এবং ইউভি স্পেকট্রোস্কোপি। এই সমস্ত স্পেকট্রোস্কোপিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে কিন্তু তার স্ট্রাকচারটাকে আমরা কনফার্ম করতে পারি। কিন্তু একটা জৈব যৌগের প্রাথমিকভাবে তার গঠন সংকেত সম্পর্কে যদি আইডিয়া পেতে চাই, সেক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ টুলস আমরা ব্যবহার করতে পারি। সেই টুলসটি হলো একটি ফর্মুলা, এবং সেই ফর্মুলাটা কীভাবে আসলো সেটা হচ্ছে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট। সেই ফর্মুলাটি হচ্ছে ডবল বন্ড ইকুইভ্যালেন্টের মাধ্যমে। তো সেই ডবল বন্ড ইকুইভ্যালেন্টকে সংক্ষেপে আমরা বলা হয় ডিবিই, আর পুরো নামটা হচ্ছে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট। এবার এই ডবল বন্ড ইকুইভ্যালেন্ট এটি ফর্মুলার মাধ্যমে নির্ণয় করা হয় কোনো একটা জৈব যৌগের ক্ষেত্রে। যদি আমরা গঠন সংকেত জানতে চাই, তো তার আণবিক সংকেত থেকেই কিন্তু আমরা এটা বের করতে পারি। তো সেই ফর্মুলাটা কি, সেটি এখানে আমাদের মূল বিষয়। তো ফর্মুলাটি হলো a+1 b - c/2। তো এখানে a মানে কি, a = নাম্বার অফ কার্বন অ্যাটম, b for নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম, and c for নাম্বার অফ নাইট্রোজেন অ্যাটম। এখন দেখো, একটা জৈব যৌগের মধ্যে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন ছাড়াও তো অনেক মৌল থাকে, যেমন কিনা অক্সিজেন, সালফার। তো এই সমস্ত মৌলের ক্ষেত্রে কি করা হবে, এই ক্যালকুলেশনের ক্ষেত্রে এদেরকে ইগনোর করতে হবে, এদেরকে আমরা হিসাবের মধ্যে ধরবো না, টু বি ইগনোরড। আবার হ্যালোজেন মৌল থাকে জৈব যৌগের মধ্যে, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো এই হ্যালোজেন মৌলর নাম্বারটাকে কিন্তু আমরা হাইড্রোজেন সংখ্যার মধ্যে অ্যাড করব, টু বি অ্যাডেড টু দ্য নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম। এই হাইড্রোজেন অ্যাটমের সঙ্গে যতগুলো থাকবে হ্যালোজেন অ্যাটমটা যুক্ত করে বিটা হবে। তার মানে বি ইকুয়াল টু নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম প্লাস নাম্বার অফ হ্যালোজেন অ্যাটম। তো এইভাবে আমরা ডিবি বার করতে পারি। তো এবার এর কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারি আমরা। কিছু যৌগ নিয়ে আমরা দেখাবো যে কীভাবে সেটাকে ক্যালকুলেট করতে হয়। যেমন সাধারণভাবেই আমরা একটা বলতে পারি যে কোনো একটা যৌগ, যেমন মনে করো C3H6O, এই যৌগটিতে অক্সিজেন একটি আছে। তো অক্সিজেন একটি থাকা মানে যৌগটি অ্যালকোহল হতে পারে, ইথার হতে পারে, অ্যালডিহাইড, কিটোন, কিছু একটা হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা ডিবি নির্ণয় করে কিন্তু কিছুটা বলতে পারবো যে এর মধ্যে অ্যালকোহল, ইথার বা ডবল বন্ড যুক্ত অ্যালডিহাইড, কিটোন আছে কিনা। এটার ক্ষেত্রে ডিবি যদি আমরা ক্যালকুলেট করি, দেখতে পাবো C+1 - b for হাইড্রোজেন 6, নাইট্রোজেন সংখ্যা নেই 0, /2, তার মানে 4 - 3, 1 dB। 1 dB means this oxygen atom, তার মানে এই অক্সিজেন অ্যাটমটা কিন্তু ডবল বন্ডেড হতে পারে। তার মানে এই যৌগটির কিন্তু স্ট্রাকচারের ক্ষেত্রে এরকম হওয়া সম্ভব। আণবিক সংকেত গঠন সংকেতের সঙ্গে মিলে যাচ্ছে, এই যে কার্বন 3টি আছে, হাইড্রোজেন 6টি আছে, একটা ডবল বন্ড দিয়ে হয়ে গেল। তার মানে এটা হচ্ছে একটি অ্যাসিটোন। তো একটি যৌগের তো হয়ে গেল। এবার একটুখানি বলে রাখি এখানে যে ডিবি 1 যদি হয় কোনো একটা যৌগের ক্ষেত্রে, আমরা বলতে পারি যে যৌগটির মধ্যে কার্বন কার্বন ডবল বন্ড থাকতে পারে, বা কার্বন অক্সিজেন ডবল বন্ড থাকতে পারে, বা 1 রিং থাকতে পারে। একটা রিং মানেও কিন্তু একটি ডিবি, 1 ডিবি ফর 1 রিং। এবার ডিবি যদি 2 হয়, তার মানে কিন্তু যৌগটির মধ্যে 2টি কার্বন কার্বন ডবল বন্ড, বা কার্বন কার্বন অক্সিজেন বন্ড, বা 2 রিং, এরকম হতে পারে। আরেকটি হচ্ছে যে 2 ডিবি ফর
ওয়ান ট্রিপল বন্ড, ওয়ান ট্রিপল বন্ড, যে একটা ট্রিপল বন্ড কিন্তু মানে কিন্তু 2 DB হয়। তারপরে আবার একটা হিসাব করতে পারি একটা যৌগ সম্পর্কে, যেমন মনে করো বেনজিন। বেনজিনের আণবিক সংখ্যা C6H6। এই ক্ষেত্রে যদি আমরা ডিবি বার করি তো দেখতে পাবো 6+1 মাইনাস হাইড্রোজেন সংখ্যা 6টি, 0/2, তাহলে 7 - 3 = 4। তো এখানে 4 DB ফর বেনজিন রিং, দ্যাট মিনস যে 3 DB ফর কার্বন ডাবল বন্ড প্লাস 1 ring, 3 DB for 3 triple bond and 1 DB for 1 ring. Benzene has 1 ring and 3 triple bond. তার মানে বেনজিনের কিন্তু ডিবি সমূহ সবসময় 4ই হবে। এবার তার মানে আমরা ডিবি মাধ্যমে কিন্তু একটা যৌগের মধ্যে ডবল বন্ড ট্রিপল বন্ড অ্যাকচুয়ালি লেভেল অফ আনস্যাচুরেশন আছে কিনা বা রিং আছে কিনা তার সম্পর্কে কিন্তু আইডিয়া পাচ্ছি। যেমন মনে করো কোনো একটি যৌগের সংকেত হচ্ছে C8H8O। এই যৌগটির ক্ষেত্রে ডিবি যদি আমরা বার করি তো দেখা যাচ্ছে C8 তার মানে 8+1 মাইনাস 8 - 0/2। যৌগটির ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিবি সমান 5। তো এখানে একটা বেনজিন রিং হতেই পারে, বেনজিন রিং 1 বেনজিন রিং ফর 4 DB and 1 DB probably because of C double bond O। তো এটা স্ট্রাকচার এটাই হওয়া সম্ভব। এবার যেহেতু কার্বনও আছে এখানে 8টি, তো 6টি কার্বন আর 2টি কার্বন মিলে 8টি কার্বন। তো এইভাবে কিন্তু ডিবি আমরা ক্যালকুলেট করতে পারি। আরেকটি উদাহরণ এখানে আমরা দেখতে পারি, যেমন হচ্ছে তোমার অ্যানিলিন। অ্যানিলিনের ক্ষেত্রে কিন্তু একটা নাইট্রোজেন পরমাণু আছে। তো আমরা একটু আগে জানিয়েছিলাম যে নাইট্রোজেন পরমাণুকে তো ধরতে হবে, ক্যালকুলেটরের মধ্যে আনতে হবে যে C4 হচ্ছে নাইট্রোজেন পরমাণুর সংখ্যা। এটার ক্ষেত্রে যদি আমরা ডিবি বার করতে চাই তাহলে কিন্তু কি বলতে পারি যে কার্বন আছে 6টি, 6+1 মাইনাস বি ফর হাইড্রোজেন সংখ্যা কত আছে? 7টি আছে এখানে হাইড্রোজেন সংখ্যা 1টি আছে, ভাগ করলে আলটিমেটলি এখানে 7 - 3 = 4। 4 DB ফর 1 বেনজিন রিং। তো এইভাবে কিন্তু আমি অ্যানিলিনের ক্ষেত্রে বার করতে পারলাম। একই রকমভাবে যদি কোনো সালফার ঘটিত কম্পাউন্ড থাকে, যেমন সালফার ঘটিত কম্পাউন্ড বলতে আমরা বুঝি থায়োফিন, তাই না? এবার এই থায়োফিনের ক্ষেত্রে কি হবে? এরকম যৌগ, এবার এখানে তো একটা সালফার আছে, তো এটা ডিবি ক্যালকুলেট করলে অ্যাকচুয়ালি ডিবি হওয়া উচিত 3, যে 2 double bond for 2 DB 1 ring for 1 DB, এর ডিবি হওয়া উচিত 3। তো দেখি এর ডিবি কত হয়। এখানে কার্বন সংখ্যা 4টি, তো 4+1 বি ফর হাইড্রোজেন সংখ্যা, তো প্রত্যেকটি কার্বনে একটা করে হাইড্রোজেন পরমাণু এখানে আছে, 4টি হাইড্রোজেন। তো 4 - 0, এখানে নাইট্রোজেন নেই তো 0, আলটিমেটলি 5 - 2 3 DB ফর 1 ring and 2 double bond। এইভাবে কিন্তু আমরা ডিবি ক্যালকুলেট করতে পারলাম। তো আলটিমেটলি আমরা এখন বলতে পারি যে ডিবি যদি ডেফিনেশন, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডিবি? তো ডিবি ডেফিনেশন কিন্তু আমরা এভাবে বলতে পারি যে ডেফিনেশন যদি আমাকে বলতে হয় যে all kinds of double bond, that means C double bond C or CO, and triple bond also, all kinds of double bond and rings are called DBEs, double bond equivalent। ওকে, তো এইভাবে আমরা কিন্তু ডবল বন্ড ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করতে পারবো। এটা এইভাবে একটা যৌগ সম্পর্কে একটা প্রাথমিকভাবে আমরা ধারণা তৈরি করতে পারবো, যৌগটির মধ্যে ডবল বন্ড আছে কিনা, রিং আছে কিনা। তো তারপরে তো আমরা বিভিন্ন রকম কনফার্মেটরি
অ্যানালিসিস করে আইআরএনএর মাস স্পেকট্রোস্কোপি অ্যানালিসিস করে সেই যৌগটি সম্পর্কে আমরা কনফার্ম স্ট্রাকচার নির্ণয় করতে পারবো। ওকে, থ্যাংক ইউ।